এখনো প্রতিদিন নিয়ম রীতি মেনেই পুজো হয়ে চলেছে মনসা মঙ্গল খ্যাত চাঁদ সদাগর প্রতিষ্ঠিত দুই শিবলিঙ্গ রামেশ্বর ও বানেশ্বরের। এই শিবলিঙ্গটার কিন্তু মাথাটা নেই। 1 কিলোমিটার দূরে পদ্মপুকুরের পাড়ে ওকে স্থাপিত করে কসবার চম্পাইনগর। মা মনসাকে এখানেই বা হাতে পুজো করে প্রতিষ্ঠা করেছিলেন চাঁদ সদাগর। মানে ঢিপির নিচে চাপা পড়ে রয়েছে বেহুলার বাসর ঘর। এই পাথরে নাকি চাঁদ সদাগর চন্দন বাটতেন। চলুন আজ আপনাদের ঘুরে দেখাই পূর্ব বর্ধমান জেলার কসবার চম্পকনগরের সেই ইতিহাস। আজ আমরা যাব মনসা মঙ্গল খ্যাত চাঁদ সদাগরের চম্পকনগর বা চম্পাইনগরে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পানাগড় স্টেশনে, আর স্টেশন থেকে আমরা চলে যাব কসবা, এবং সেখান থেকে কিছুটা দূরত্বে রয়েছে চম্পকনগর। তো চলুন, দেরি করে লাভ নেই। পানাগড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি ট্যাঙ্কি তলায়। তো ট্যাঙ্কি তলার নিচে অনেক টোটো অটো পেয়ে যাবেন। বেসিক্যালি এখান থেকে আপনারা বাসও ধরতে পারেন, কিন্তু বাসে ভাড়া নেবে 20 টাকা করে, মোটামুটি 20 টাকা ভাড়া, যেটা কসবা হয়ে আপনাদের মন্দিরের কাছে পৌঁছবে। আর আমরা আপাতত টোটোতে যাচ্ছি, টোটোর দাদার সাথে কথাও বলেছি। তো এখানে টোটোর যা ভাড়া আছে কসবা হয়ে যদি আপনারা চম্পকনগরের মন্দিরে যান তাহলে 250-300 করে ভাড়া চাইছে, কিন্তু আমরা দাদার সাথে কথা বললাম, দাদা আমাদের থেকে 200 টাকা নেবে। তো আপনাদেরও দাদার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আর জেনে নেব যে কসবা ছাড়াও আরো কিছু ডিফারেন্ট মানে রুটস আছে, আরো একটাই রুটস আছে, সেটা দাদা আমাদেরকে এলাবোরেট করবে ভালোভাবে। আচ্ছা দাদা, এটা একটু বলুন যে যদি আমরা কসবা হয়ে আপনি আমাদের নিয়ে যাচ্ছেন, কসবা ছাড়া আর কিভাবে যাওয়া যাবে? কসবা ছাড়া বাস আছে, আপনি ফোর হুইলারে যেতে পারেন। আচ্ছা, মানে কসবার রুটেই না? কসবা এখান থেকে ডাইরেক্ট। আচ্ছা, বুদবুদ হয়েও যাওয়া যায় আমি শুনেছি। বুদবুদটা কোন দিকে পড়ছে? আপনি এদিকে পড়ে যাবে আচ্ছা, এই সাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানকড় স্টেশন থেকে বুদবুদটা কাছে। আর এখান থেকে বুদবুদ কিভাবে যাব? টোটো যায়, গাড়ি যায়, বাস যায়, বাজার বাস স্ট্যান্ড থেকে আপনি বাস পাবেন বুদবুদে। আচ্ছা, আর সেখান থেকে কি করে যাব চম্পকনগর? ওইখান থেকে আপনি আবার টোটো করবেন, না ওখানে টাকা ছাড়ে টোটো থেকে বাসও পেয়ে যাবেন। বাস থেকে বেলাকাটি ওখানে বাস যায়। আচ্ছা ঠিক আছে। আর আমাদের দর্শকদের জন্য আপনি একটু আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম্বারটা হচ্ছে 96478194। আর আপাতত দেরি না করে টোটোয় উঠে পড়ি, ঘুরে আসি। আমাদের টোটো কিন্তু যাবে রনডিহা হয়ে। শুরুতেই স্টেশন চত্বর পেরিয়ে পড়বে রঘুনাথপুরের রাস্তা, আর তারপরেই পড়বে ব্যারাকের 4 নম্বর গেট। আর 4 নম্বর গেট পেরিয়ে কিছুটা গেলেই পড়বে ড্যাম। রিজার্ভ টোটোতে মিনিট 2 কাটাতেই পারেন এর জলস্রোত দেখতে। এই জলস্রোতের কিছুটা দূরেই এই মোড়ের ঠিক ডান দিকেই পড়বে তিলডাঙ্গা, আর তারপর সোনামুখীর রাস্তা। এই হলো কসবা মোড়। এখান থেকে সোজা গিয়ে ডান দিকেই পড়বে চাঁদ সদাগরের চম্পকনগর বা চম্পাইনগর। কসবা মোড় থেকে চম্পাইনগরের এই রাস্তাটা কিন্তু বেশ দারুণ, চারিদিকে পুরো সবুজে ঘেরা। রামেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে প্রাচীন বটগাছ, আর এই বটগাছগুলো এখনো বেঁচে রয়েছে ঝুড়িমূল দ্বারাই। টোটো করে নেমে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রামেশ্বরের সেই মন্দিরে, চাঁদ সদাগরের নিজ হাতে প্রতিষ্ঠিত সেই রামেশ্বরের মন্দির, যা আপনারা এখন নবনির্মিত অবস্থায় দেখতে পাচ্ছেন। চলুন ভেতরে গিয়ে মন্দির দর্শন করি। রামেশ্বর মন্দিরে নিত্য পুজো করেন পুরোহিত মশাই, তার সাথে আমরা আগে আলাপ করে নিই। নমস্কার ঠাকুর মশাই, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে অশোক ভট্টাচার্য। আমি এখানে 22 বছর পুজো করছি। এইখানে হচ্ছে চম্পকনগর কসবা, মানে এটা হচ্ছে চাঁদ সদাগর, এনাকে পুজো করতেন। রামেশ্বর জিউ, বানেশ্বর জিউ, দুটোকে নিয়ে পর বগলে করে নিয়ে পর চাঁদ করাতো। এটা রামেশ্বর জিউ আর বানেশ্বর দিয়ে পর পুজো করতো, এবং তারপর পুজো করার পর ও সিদ্ধি লাভ করলো। এসেছিল এখানে ব্যবসা করতে। ব্যবসা করার পর ওই মানে শিব প্রতিষ্ঠা মানে করে
রামেশ্বর জিও বানেশ্বর জিও, বানেশ্বর জিও মানেশ্বর জিও করার পর ওইখানে সিদ্ধি লাভ করে। আর কি মন্দিরটা এটা কি সেই মানে চাঁদ সদাগরের সময়ের মন্দির? হ্যাঁ, চাঁদ সদাগরের সময়ের মন্দির। মন্দিরের ভেতরটা হচ্ছে সেই চাঁদ সদাগরের মন্দির। এইটা 1406 সাল আটচালাটা হয়েছে। বাংলা 1406 সালে আটচালাটা হয়েছে। মনসা বলেছিল যে আমি ঠাকুর হব। ঠাকুর তো মনসা ওপরে মানে স্বর্গের কাছে যে পায় সব দেবতার কাছে ভিক্ষা চেয়েছিল যে আমি ঠাকুর হব। তখন মনসাকে বলেছিল, সব দেবতারা বলেছিল যে তোমাকে যদি চাঁদ সদাগর পুজো করে তাহলে তোমাকে আমি ঠাকুরে পরিণত হবে। তখন চাঁদ সদাগর মনসা তখন চাঁদ সদাগরের কাছে আসে। চাঁদ সদাগর বলে যে না না, আমি যে হাতে পুজো না আমি শঙ্কর ভবানী, সে হাতে পুজো না আমি চ্যাংমুড়ি কালী, আমি শিব ছাড়া আমি অন্য জনকে কাউকে আমি পুজো করবো না। তারপর ওই ছেলেকে ডেঙ্গায় সব উল্টি দিলে ইয়ে করলে ট্যান করলে লাস্টে ওনার একটি বাচ্চা হলো আবার লাস্টে, সেটা তার নাম হচ্ছে লক্ষিন্দর। লক্ষিন্দরের বাসর ঘর হলো। বাসর ঘর এখানে আছে, বেহুলার বাসর ঘর। বাসর ঘরে তো সর্প ধ্বংস হলো। তখন বেহুলা বললো যে আমি স্বামীকে নিয়ে পর কলাই ভেলাই করে ঘাসিয়ে যাবো। এখানে হচ্ছে গাঙ্গুই নদী আছে, গাঙ্গুই নদী বেহুলাকে যেখানে ভাসাই ছিল সেই ভাঙিয়ে সেখানে ভেসে 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 যে পর তখন মনসা বেহুলাকে বলেছিল যে দেখো, তোমার শ্বশুর যদি আমাকে পুজো করে তোমার আমি স্বামীকে ফিরিয়ে দেবো। তখন ও কিন্তু আবার ফিরে এসে পর শ্বশুরের কাছে ভিক্ষা চাই, সিন্দুরে ভিক্ষা। তখন শ্বশুরে বলছে তার বিনিময়ে তার বলেছিল যে আমাকে মনসাকে পুজো করতে। বলছে না না, আমি মনসাকে পুজো আমি করবো না। তখন বলেছিল বাবা আমি তো আপনার পুত্রবধূ, আমি এক চিমটে সিন্দুরে ভিক্ষা। তখন ওকে বাঁ হাতে করে পর পুজো করেছিল। মনসাকে বাঁ হাতে করে পর পুজো করেছিল। তারপর ওকে মনসা স্থাপিত হয়। ওকে কন্যা বলে শিব ওকে কন্যা বলে গ্রহণ করেছিল। কিন্তু দুর্গা কিন্তু গ্রহণ কিন্তু করেনি। তখন মনসা স্থাপিত করার পর 1 কিলোমিটার দূরে পদ্মপুকুরের পারে ওকে স্থাপিত করে কসবার চম্পাইনগর। মন্দিরে প্রবেশ করতেই একটা বোর্ড লক্ষ্য করা যায়, যে বোর্ডে লেখা রয়েছে, অ্যাকচুয়ালি লেখাটা এখন স্পষ্ট নয়, আমি বলছি আপনাদের, ধোপা, নাপিত, বণিক, কর্মকার এই সম্প্রদায়ের লোকজন যেন মন্দিরের আশপাশে বা সেই চত্বরে মাটি না খোঁড়ে, অর্থাৎ তাদের মাটি খোঁড়া নিষিদ্ধ আছে। এরকম কথিত আছে যে এই সম্প্রদায়ের লোকজন যদি মাটি খোঁড়ে তাহলে নাকি সাপ বেরিয়ে আসে। সেই চাঁদ সদাগরের সময় থেকে বণিকরা তাই এখনো ভয় পায় যে এই অঞ্চলে কোনো জায়গায় তারা মাটি খোঁড়ে না, বা তারা ব্যবসা বাণিজ্য কোনো কিছুর জন্যই মাটি খোঁড়ার দিকে একদমই যায় না। তারা যথেষ্ট ভয় পায় এই কথিত কথাটাকে। মন্দির থেকে কিছুটা আগে এগিয়ে আসলেই দেখতে পাবেন একটি বেল গাছ। এই সেই বেল গাছ। আর এই বেল গাছের ঠিক পাশেই রয়েছে একটা বৃহৎ আকৃতির বট গাছ। যে বট গাছের একদম সামনে গোড়াতেই রয়েছে একটি শিবলিঙ্গ। সেটি হলো চাঁদ সদাগরের প্রতিষ্ঠিত, নিজ হাতে প্রতিষ্ঠিত বানেশ্বর শিবলিঙ্গ। এই হলো সেই শিবলিঙ্গ। দেখুন একদম বটগাছের নিচেই রয়েছে। আর এই শিবলিঙ্গটার একটা বিশেষত্ব রয়েছে, এই শিবলিঙ্গটার কিন্তু মাথাটা নেই, অর্থাৎ অর্ধেক অবস্থায় রয়েছে। কথিত আছে যে চাঁদ সদাগর যখন বাণিজ্যের জন্য বেরোতেন তখন এই শিবলিঙ্গতে পুজো করে তবেই বেরোতেন। এটি তিনি নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এবং পরবর্তীকালে নাকি কালা পাহাড় যখন সারা বাংলা জুড়ে একটা ধ্বংসাত্মক অবস্থার সৃষ্টি করেছিল, তখন নাকি এই শিবলিঙ্গর মুন্ডচ্ছেদ করে দেয়, এবং সেই কারণে পুরো রক্তের বন্যা বয়ে গিয়ে পাশেই তৈরি হয় একটা পুকুর। যদিও সেই পুকুরে এখন কোনো রক্তর চিহ্ন দেখা যাবে না, নর্মাল একটা পুকুরই রয়েছে, কিন্তু এটা লোকমুখে শোনা যায়। আমরা এখান থেকে গিয়ে যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে পিছনে, ওই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই পাবো বেহুলার বাসর ঘর। চলুন ঘুরে দেখে আসি। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে সোজা গেলেই পড়বে বেহুলার বাসর ঘর। চারিদিকে যে ওয়েদারটা রয়েছে ভীষণ সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমরা লাকিলি এরকম একটা সুন্দর ওয়েদার পেয়ে গেছি। একটু বৃষ্টি পড়েছে, মেঘলা হয়ে গেছে ওয়েদার, দারুণ লাগছে চারিদিকে।
এই যে রাস্তাটা দেখা যাচ্ছে নিচে নেমে যাচ্ছে, এটাই হচ্ছে বেহুলার বাসর ঘরের রাস্তা। আর ওই যে দূরে যে লাল মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হলো সেই মনসা মন্দির, আর তার নিচে মানে ঢিপির নিচে চাপা পড়ে রয়েছে বেহুলার বাসর ঘর। চারিদিকে রাস্তাটা পুরো মেঠো রাস্তা। এই যে ঢিপিটাতে আমরা উঠছি, এই সেই ঢিপি যার নিচে চাপা রয়েছে বিশ্বকর্মার তৈরি বেহুলা লক্ষিন্দরের লোহার বাসর ঘর। এই যে ইট ঠিট দেখা যাচ্ছে কিন্তু, তবে সেই লোহার কিনা বলতে পারবো না, তবে স্ট্রাকচারটা আছে কিছু একটা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ঢিপির উপরে, যে ঢিপির নিচে লুকিয়ে রয়েছে বেহুলা লক্ষিন্দরের লোহার বাসর ঘর। আর এই ঢিপিতেই এখানে প্রতিষ্ঠা করা হয়েছে বেহুলা এবং মা মনসার মন্দির। আর এখানে সামনেই, আমার সামনেই রয়েছে একটা পাথর। এই পাথরে নাকি চাঁদ সদাগর চন্দন বাটতেন। স্থানীয় লোকেদের মুখে এটাই শোনা যায়, কারণ সাধারণ মানুষ এটাই বিশ্বাস করে। তাই এই কথা সত্য মিথ্যা ভাবার কোনো প্রয়োজনই নেই। যখন সাধারণ মানুষ বিশ্বাস করেন তখন এটাই শেষ কথা। ওই যে বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই ঢিপির ওপরে তৈরি করা হয়েছে মা মনসার একটি ছোট্ট মন্দির। এই মন্দিরে রয়েছে মা মনসার মূর্তি, আর অন্যদিকে একটি সিম্বলিক মূর্তি তৈরি করা হয়েছে যখন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে গাঙ্গুর নদী দিয়ে জলে ভেলায় ভেসে গেছিল। এই সেই মূর্তি। রামেশ্বরের মন্দিরের একদম সামনেই রয়েছে একটা সুন্দর সবুজ বিস্তৃত মাঠ, আর এই মাঠেরই এক পাশে রয়েছে নবনির্মিত একটি হনুমান মন্দির। তো এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটায় বেসিক্যালি শ্রাবণের যে তিথিটা চলে সেই সময় মেলা বসে। মানে শিবরাত্রির সময় পুরো শ্রাবণের তিথিটা জুড়েই প্রচুর মানুষের ভিড় হয় এখানে। আর এখানে শিবের উপাসক এবং মনসার উপাসক সকলকে একসাথে মিলে এখানে পুজো করতে দেখা যায়। তো বেসিক্যালি এই পুরো জায়গাটা শিবের পুজোর জন্য এবং মনসা পুজোর জন্য ভিড় হয়ে যায় ওই সময়। মাঠের এক প্রান্তে এই মনসা মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি দেখে হয়তো মনে হচ্ছে না যে খুব পুরনো মন্দির, হয়তো রিনোভেট করা হয়েছে, কিন্তু এখানকার যে পুরোহিতরা রয়েছেন তারা বলছেন যে এটি হলো সেই আদি মন্দির যেখানে চাঁদ সদাগর বাধ্য হয়ে মনসা মাকে পুজো দিয়েছিলেন। কারণ আমরা সকলেই মনসা মঙ্গল থেকে জেনেছি যে চাঁদ সদাগর ছিলেন শৈব, এবং তার যখন সমস্ত পুত্রদের তিনি হারিয়ে ফেলেন, অবশেষে যখন লক্ষিন্দরকেও হারিয়ে ফেলেন এবং বেহুলা অনেক স্ট্রাগল করে শেষমেশ যখন তার পুত্রকে বাঁচিয়ে এনেছিলেন, তখন বেহুলার অনুরোধে চাঁদ সদাগর বাধ্য হয়ে বাঁ হাতে মনসা ঠাকুরকে পুজো দেওয়া শুরু করেন। এই হলো সেই মন্দির যেখানে চাঁদ সদাগর প্রথম মনসা মাকে পুজো দিয়ে স্বীকৃতি দেন। এই মন্দিরের পিছনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একসময় নদী ছিল। এখানকার ঠাকুর মশাই থেকে জানতে পারলাম এটি আসলে গাঙ্গুর নদী ছিল। এই গাঙ্গুর নদীর ওপর থেকে বেহুলা ভেলা করে তার মৃত স্বামী লক্ষিন্দরের দেহ নিয়ে ভেসে গেছিলেন ত্রিবেণী সঙ্গমের দিকে, এবং ত্রিবেণী সঙ্গম হয় স্বর্গের উদ্দেশ্যে। আচ্ছা, মন্দিরের সামনে একটা বসার জায়গা দেখতে পাচ্ছি, তবে এটা অ্যাকচুয়ালি বসার জায়গা নয়, এটা একসময় একটা কুয়ো ছিল। এই যে এখন জল আর নেই, এটা ভরাট করা হয়ে গেছে। লোকে বলে এটা নাকি চাঁদ সদাগরের ব্যবহৃত কুয়ো। এই ছিল কসবার চম্পকনগর বা চম্পাইনগরের হাজার হাজার বছরের বেহুলা লক্ষিন্দর চাঁদ সদাগরের চাপা পড়া ইতিহাস। বিশ্বাস না বিশ্বাস এখন আপনাদের হাতে। মন্দিরের ঠাকুর মশাইয়ের আশীর্বাদ নিয়ে এবার আমরা রওনা দিলাম ফেরার পথে। ফেরার জন্য আমরা বাস পেয়ে গেছিলাম। এখান থেকে পানাগড় যাওয়ার লাস্ট বাস দুপুর 2:40। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।